ঠিক আছে এই বোর্ড টিভি সব দেখা যায় হ্যাঁ সব যা স্যার দেখা ওকে আসসালামু আলাইকুম তো আমরা আজকে সলিড স্টেটের ইলেকট্রনের জন্য আমি 12 কত বি না এ দুইটাই স্যার এখানে আছে এই দুইটা এ প্লাস বি এর জন্য ফার্স্ট ক্লাসে করতে যাচ্ছি তো সলিড স্টেট ইলেকট্রনিক্স তার মানে কি আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে ইলেকট্রনিক্স জানতে হবে তাই না সাথে কি এস এর সম্পর্কে জানতে হবে মানে সলিড স্টেট হ্যাঁ আস্তে আস্তে তো সলিড স্টেটটা কি এটা একটা ভালো প্রশ্ন ইলেকট্রনিক্সটা কি আচ্ছা আমরা যে শাখায় বেসিক্যালি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করি যেখানে হলো আমাদের সেমিকন্ডাক্টরের এভোলিউশনটা হয় যে শাখায় তো সেই সাবজেক্টটাকে আলটিমেটলি আমরা বলবো সলিড স্টেট ঠিক আছে আর এভোলিউশনটা আলটিমেটলি ইলেকট্রনিক্সের হয় আর ডিভাইসের হয় তো এই জন্য হয় এটা ইলেকট্রনিক্স অথবা ডিভাইস দুই ভাবে এটা বলা যায় যদি ডিভাইস বলা হইতো কারণ আমরা ডিভাইস পড়ে আসছি ডিভাইস বললে হলো কি আমরা ল্যাপটপ নিয়ে পড়াশোনা করতাম ঠিক আছে ল্যাপটপে কি থাকে সিপিইউ জিপিইউ নিয়ে পড়াশোনা করতাম ওটা ডিটেইলস সম্পর্কে জানতাম র্যাম সম্পর্কে জানতাম আর এখানে জানবো আমরা ইলেকট্রনিক্সটা নিয়ে এর ম্যাটেরিয়ালটা নিয়ে ওখানেও ম্যাটেরিয়াল আলটিমেটলি কোড থাকবে ডিভাইসের দিকে আর এখানে আমাদের কোড থাকবে ইলেকট্রনিক্সের দিকে থাকবে আইজিবিটির দিকে বিজেটির দিকে হ্যাঁ মসফেটের দিকে ট্রানজিস্টরের দিকে বুঝতে পারছেন আমাদের ফোকাস থাকবে এদিকে আচ্ছা তো সেমিকন্ডাক্টর কি বলেন ধরেন আপনারা ইলেকট্রোবিন্যাস করছেন না ইলেকট্রোবিন্যাস করছেন আচ্ছা সোডিয়াম একটা করতে হবে না এখন হ্যাঁ পাবেন ইলেকট্রোবিন্যাস করতে সোডিয়ামে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস করি না আমি শুধু সোডিয়াম 11 কথা বলছি পাবেন করতে সোডিয়াম তো 13 থেকে 12 যাবে 13 তে অ্যালুমিনিয়াম সোডিয়াম 11 11 স্যার 2 অ্যালুমিনিয়াম ছিল 12 অ্যালুমিনিয়াম স্যার 2 আর 3 2 আর 3 আর প্রথম শক্তি স্তর এটা প্রথম শক্তি স্তর 2 মানে দ্বিতীয় শক্তি স্তর 3 মানে হলো তৃতীয় শক্তি স্তর তিনটা শক্তি স্তরে আমরা ইলেকট্রন বিন্যাস যখন করি তখন ইলেকট্রন বিন্যাস হয় দুই ভাবে ইলেকট্রন শক্তি স্তরে থাকে বা দুটো গোলকে দুই ভাবে একটা হলো যে ডুয়েট নীতি মানে ডুয়েট নীতি আর একটা হলো অক্টেভ নীতি বা আটের নীতি এখন যখন 1:2 হয়ে গেছে এই সবটা সর্বোচ্চ দিকে হতে পারে তো তো এরকম প্যারা নাই ও ফিক্সড ঠিক আছে ওর সাথে গঠনে আবদ্ধ যখন SA2 B এর সর্বোচ্চ 6 এবং 2 নাম্বার সেলে মানে আলটিমেটলি আপনার কক্ষপথে 8টার বেশি হবে না ওই জায়গায় 8টা বৃদ্ধি ফিল আপ 3 এর ক্ষেত্রে আপনার কি হচ্ছে দেখেন 10টা যখন হয়ে গেছে এখন যাবে একটা এক ইলেকট্রন বাকি না জি স্যার তো একটা তখন এখানে বসে যাবে বুঝা গেছে আচ্ছা এখন যখন বসে গেল খেয়াল করে দেখেন এখানে ধরেন 2 এখানে কত ইলেকট্রন জোড়া জোড়া থাকে আর এই যে এক মানে একা এলাকা করতে থাকবে 2n স্কয়ার জাস্ট এমনি বলতেছি হ্যাঁ করা যায় তো ওই একা ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে কি হবে দেখেন খেয়াল করে ও যে একা আছে ও কি করবে ওকে একজনকে নিতে চাবে নাকি একজনকে ছেড়ে দিচ্ছে কোনটা বেশি স্থিতিশীল ছেড়ে দিব এক্স্যাক্টলি কারণ আমরা সবসময় আগের নীতি ফলো করতে চাই অথবা দুই নীতি ফলো করতে চাই বুঝতে পারছেন তো আমি যদি আগের নীতি ফলো করতে যাই কি হবে ও যখন যদি ছেড়ে দেয় তাহলে লাস্ট ছেড়ে কয়টা ইলেকট্রন বলেন তো 8 ইলেকট্রন না 8টা আমি ছেড়ে দিলে সে 8টা ইলেকট্রনে গিয়ে স্থিতিশীল হবে বুঝতে পারছেন যে একটা নিয়ে সে বড় একটা ডিভাইড করেছিল যেহেতু ডিভাইড করেছিল সেটা ছেড়ে দিতে পারবে আচ্ছা এখন এইভাবে ইলেকট্রন বিন্যাস করার ফলে কিছু কিছু ইলেকট্রনের বিন্যাসে দেখবেন যে শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন কিছু শক্তি স্তরে দেখবেন শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন ওকে এখন কোশ্চেন হলো গিয়ে যখন 3টা ইলেকট্রন থাকে
তখন সে কি করে বলেন তো, 5টাকে নিবে এটা সোজা নাকি 3টাকে ছেড়ে দিবে এটা সোজা? 3টাকে ছেড়ে দেবে এটা। কাল যদি খারাপ লাগে সমস্যা নেই, তাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, বাইরে গিয়ে ঘুরে আসতে পারে, কিন্তু ক্লাসটাকে একটু মনে দিতে হবে। ওকে, আবার বলতেছি, 3টে ইলেকট্রন সর্বশক্তি স্তরে আছে, এই 3টে ইলেকট্রন কি ছেড়ে দেওয়া মানে সোজা নাকি 5টা গ্রহণ করবো, কোনটা বেশি সোজা? ছেড়ে দেওয়াটা সোজা। 5 ইলেকট্রন আমার সর্বশেষ শক্তি স্তর আছে, ধরেন যেভাবে করে আছে, হ্যাঁ 1 2 3 4 5 6 5টা আছে। এখন 3টা ঢুকবে এটা বেশি সোজা নাকি 5টা সরাই দেবে এটা বেশি সোজা? 3টা ঢুকবে। যত আমি ইলেকট্রন কম দিয়ে কাজ করব তত আমার বেশি সুবিধা না? 5টা যখন আমার যোগ হবে তখন সে আলটিমেটলি 3টা ছেড়ে দিলে শূন্য হয়ে যাবে, মানে যেটা আলটিমেটলি আগে ছিল আপনি দেখে ফলো করতেছে। বুঝতে পারছি আমি? খেয়াল করে দেখেন 3 আর 5 এর মধ্যে একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনটা আমরা কি এপাশ ওপাশ করতে পারতেছি। তো যখন 4 হবে তখন কি হবে বলে? যখন 4 হবে তখন কি হবে বলে? যখন 4টা থাকবে তখন একটা কোশ্চেন আসবে যে আমি কি নিব নাকি দিব। ঠিক আছে, 4টা থাকলে সাধারণত শেয়ার করে, যেটা আমরা কোভ্যালেন্ট বন্ধন দেখতে পাই, সহযোগী বন্ধন দেখতে পাই। বুঝতে পারছেন না? এদিক না ওই দিক। আর আরো বেস্ট এক্সাম্পল হলো গিয়ে 4টা স্পেশাল কিছু এলিমেন্ট থাকে যারা কি বলতো না কন্ডাক্টর নাকি ইনসুলেটর, মানে যারা নাকি পরিবাহী না অপরিবাহী, মাঝে মাঝে একটা অবস্থান থাকে। তো এদেরকে নিয়ে আমাদের আসলে পুরো কোর্সটা, এদেরকে আমরা কি বলবো বলেন? সেমি কন্ডাক্টর। হ্যাঁ, বুঝা গেছে? 4টা না? হ্যাঁ, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা সেমিকন্ডাক্টর এলিমেন্ট আছে কন্ডাক্টর। আচ্ছা, এই সেমিকন্ডাক্টর বেস্ট এক্সাম্পল হলো গিয়ে আমাদের ট্রানজিস্টর। আপনারা কি ট্রানজিস্টর মানে কি বলুন? 3টা পা না, দেখেন তুমি কয়টা পা আছে? 3টা পা। মানে কি এনপিএন না বা কি পিএনপি না? আচ্ছা, একটা পা মুছে দিলে কি হয়? এনপি এনপি বা পিএন। ট্রানজিস্টরকে আমরা কি বলি? ট্রায়োড। এটাকে কি বলি? ডায়োড বলি। বাবার আগে ছেলে মানে ছেলে আগে বাবা, মানে ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে তো ডায়োড হইছে, তাই না? তারপর তো ট্রায়োড আসছে, আগে আগে তো পুরো আসে না। যেহেতু আগে ডায়োড আসছে, তার মানে এখানে বলা যায় এই যে 1950 সাল লেখা, 1930 থেকে 40 এই টাইম জোনের মধ্যে ডায়োড আবিষ্কার হয়েছে। দেখেন দেখানো হয়। আচ্ছা, তো হিস্ট্রিটা আমাদের কেমন লাগে বলতেছি, এখানে বলবো যে পুরো মানে সব ধরনের আপনি এই ছবিতে পেয়ে যাবেন আস্তে আস্তে ছবিতে। এবার দেখেন যখন আমি ডায়োড নিয়ে কাজ করতেছি, তারপর আমি আরো অ্যাডভান্স একটা পা অ্যাড করে আমি ট্রায়োড বানাইলাম। ট্রায়োডের রেগুলেশনে একটা বৈশিষ্ট্য, সেটা কি অ্যামপ্লিফিকেশনে কাজ করে, বিবর্ধীকরণে কাজ করে। সাউন্ড সিস্টেম শব্দ শোনা যাচ্ছে কম, আমার জোরে শুনবো, ট্রানজিস্টরের কাজ। এটাকে বলা হয় রেকটিফাইং, পড়ে আসছে। আর ডায়োডের কাজ কি? সরি, অ্যামপ্লিফাইং। আর ডায়োডের কাজ কি? রেকটিফাইং, তাই না? রেকটিফাইং বাংলা কি? কি এটাকে বাংলায় কি বলা হয়? একটা তো বিবর্ধীকরণ। এক্স্যাক্টলি, পুরোটাই ক্যান্সেল করে দেওয়া হয়। ঠিক আছে, একটা ফেজকে বাদ দেওয়া হয়। আর ট্রানজিস্টর কি করে? আপনার সাউন্ড ওয়েভ বা যেগুলো কিছু থাকে ভয়েস সুইচিং হিসেবে কাজ করে। ট্রানজিস্টর জানেন তো? জানেন না? সুইচিং কাজ করে অথবা বলতে আপনি অ্যামপ্লিফাই করে। আরো আরো ব্যবহার আছে ট্রানজিস্টরের। আচ্ছা, এখন আসেন প্রশ্ন যেটা পড়াবো সেটা হলো যে এই যে রেডিও আছে, দাদা বাবাদের দাদা ছিল, তার যে দাদা ছিল তারা শুনতো না, এত বড় না, দাদা বাপ শুনতো। তো রেডিও এত বড় থাকতো, পুরো ফ্যামিলি সবাই মিলে বসতো। ঠিক আছে, আবহাওয়া খবর শুনতো, বিভিন্ন নিউজ শুনতো, আজকে ওখানে এই হয়েছে সে হয়েছে, গজল শোনা যেত, গান শোনা যেত, সেদিন আর নাই। তো এই রেডিওতে কি হয়েছে? রেডিওতে আসলে আলটিমেটলি ট্রানজিস্টর ব্যবহার করে। তো কেন জানেন? এই যে 89.6 এফএম, 90.0 এফএম, হ্যাঁ 91 এফএম, এই যে বিভিন্ন এফএম গুলো আছে, তো এফএম বেসিকলি আলটিমেটলি কি বলতো? ফ্রিকোয়েন্সি মডেল। এই ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ওয়েভ প্রডিউস করে। সাপোজ আমার গলার ভয়েস একরকম, ওনার গলার ভয়েস একরকম, তারপর আপনার গলার ভয়েস একরকম না, মেয়েদের গলার ভয়েস কিন্তু আলাদা হয়। ঠিক আছে, ওদের পিচ বেশি হয়, হাই স্কেলে আপনার চিকন স্বর হয়। কেন বলেন তো? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। সো আলটিমেটলি ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন কারণে আমরা ডিফারেন্ট কি পাচ্ছি? শব্দ শুনতে পাচ্ছি। ফ্রিকোয়েন্সি বেশি। কি বলেন আপনি? বলেন কম থাকে, আলাদা তেজ বেশি থাকে, ফ্রিকোয়েন্সি বেশি। ঠিক আছে, আচ্ছা। তো এখন কথা হলো গিয়ে
প্রত্যেকটা রেডিও স্টেশন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আপনাকে সেট করে। তো আপনার রেডিওতে কি থাকে, যে অ্যান্টেনা থাকে না, থাকে, স্যার। জানেন আপনার ওই ফ্রিকোয়েন্সিটাকে সে রিসিভ করে। তো ফ্রিকোয়েন্সি যখন সে রিসিভ করতেছে, রিসিভ করার ফলে কি হচ্ছে, আপনি বাসায় যখন চ্যানেলটাকে টিউন করেন, মানে আপনি অ্যান্টেনাকে বলেন যে এই ফ্রিকোয়েন্সি ধরার জন্য, আমি বুঝতে পারতেছি, এটা যখন ঘোরাচ্ছে এভাবে করে, তো আলটিমেটলি কি করে না, একটা শব্দ শুনে তারপরে সেভ হয়, মানে ফ্রিকোয়েন্সি ক্যাপচার করে একটা জায়গায় সে লক করে। বুঝতে পারছেন? ওই দাগগুলো আপনাকে দেখানো হয়েছে। তারপর দেখবেন যে এক্স্যাক্টলি ওই দাগে হয় না, একটু এদিক ওদিক যায়, তারপর ওগুলোকে আপনি ধরতে পারেন, সব লড়াইতে হয় স্যার একটু। ধরাইতে হয়। হ্যাঁ, কেন আর টিভি তো এই যে 2005-6 থেকে তো বিটিভি দেখতাম আমরা, বিশাল বড় একটা মহির সাথে অ্যান্টেনা দিয়ে এরকম 14 বার ঘুরাইতাম খেলা আমাদের বাংলাদেশে, আর এই কষ্ট একটা খেলা দেখার জন্য। ঠিক আছে, এখন তো ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে একদম ফুল এইচ রেজুলেশন, ফোনের মধ্যেই তো সে এফএম আছে যে তখন তো ওকে অর্ধেক খালি ঝিঝিরাই দেখতাম। বাকি লোক আছে না, পুলিশ কেস করে বা হ্যাঁ, হ্যাঁ করে চ্যানেল থাকে। হ্যাঁ, আপনি যে চ্যানেল দিবেন সেই চ্যানেল অন্য যারা দিবে তাদের কথা শুনতে হবে। শুনতে পারবে এটা। আবার ওদের মোডটা থাকে এরকম সবাই শুনতে পারবে, কিন্তু আপনারা সব জায়গায় যাবে না, এরকম মোড করা থাকে। এই খানা নিউজ এই বন্ধ আসবে, ওটা এরিয়া রেঞ্জ থাকে। যাই হোক, আমার বড় উদ্দেশ্য হলো কি, এই যে ওয়াকি লোকের আবিষ্কার, এগুলো সব আলটিমেটলি ট্রানজিস্টরের ফলাফল। আপনাকে জানতে হবে, আপনি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু কাজ করেন কোথায়? খালি লাইট ঠিক করলে এটা ইঞ্জিনিয়ার হয় না, আছে এই ইলেকট্রনিক্সও কাজ আছে, যেটাকে আমি ইলেকট্রনিক পার্ট চিপ বলতেছি। আচ্ছা, ট্রানজিস্টর আবিষ্কার হলো, তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি মডেল কি করে, আপনাকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি পাঠায়, আপনি চ্যানেল ধরেন, তারপর যে আপনি শুনতে পান, কিন্তু না শুনতে পান না, তখন সাউন্ড ওয়েভটা আলটিমেটলি এরকম শোনা যায়। বুঝতে পারছেন? তখন যখন আপনি ট্রানজিস্টর ইউজ করেন, এটারে যখন আপনি বিভক্তি করে একবারে হাই স্কেলে নিয়ে যান, তখন আলটিমেটলি আপনি শুনতে পান। বুঝতে পারছেন? মানে আলটিমেটলি আপনার সিগন্যালটাকে সে অ্যামপ্লিফাই করে। তো ট্রানজিস্টর খুব ভালো রেভলিউশন আসলো। এরপরে আসলে হলো কি 1 কিলোবাইট DRAM। ওকে, DRAMটা কি বলেন তো? ডাইনামিক RAM, আর ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমরি। তো এখন তো 1 কিলোবাইট মানে 1000 সামথিং, খুবই ছোট্ট একটা জিনিস। আর একটা ছবি সাইজ কত বলেন? 1 MB, 2 MB, 5 MB, 10 MB, 12 MB। DSLR ছবি তো বললাম যে 50 MB পার হয়ে যায়। তো চিন্তা করে দেখেন, আগেকার সময়, ওই সময়, আচ্ছা তার আগে একটু বলি, ডি কেন বলছে বলেন তো? ডাইনামিক কথার অর্থ কি কেউ বলতে পারবে? এটা কি পার্মানেন্ট নাকি টেম্পোরারি? টেম্পোরারি। কারণ আপনি একটা কাজ করবেন, কাজ করে আপনি সেভ রাখতে পারবেন। ধরেন আমি যে এখন আপনাকে করাচ্ছি, এই ফাইলটা আমার কম্পিউটারে সেভ করা, কিন্তু DRAM এ সেভ নাই। DRAM এ যদি সেভ করতাম, তাহলে ওই ফাইলটা আপনাকে দেখাইতাম, অফ করতে পারতাম না। ওটা ফাইলটাকে সরাই আরেকটা ফাইল রাখতে পারতাম, আর আরেকটা ফাইল আমাকে রাখতে হবে। মানে এক জায়গায়, মানে এক গ্লাসে তো আপনি একবার পানি দিতে পারবেন, তাই না? তো সেকেন্ডে যখন কেউ পানি খাবে, তখন কি করবেন? ওই পানি শেষ করতে হবে ইদার, অথবা ওই পানি খেতে হবে, তাহলে পানি ফেলে দিয়ে আবার রিফিল করতে হবে। ওই পানি দিয়ে তো আপনি সারা জীবন চলতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা ট্যাঙ্কি নেন, ওই ট্যাঙ্কির মধ্যে কি পানি রেখে আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন। গুড মর্নিং বলেন তো নাকি? আর পানি আসেন, সমস্যা নাই। ডিউটি করে আসছে বলে। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। জানেন পানি আসেন স্যার, সমস্যা নেই। আমি রাতে 2 ঘন্টা ঘুমাইছি। 2 ঘন্টা না, 1 ঘন্টা 40 মিনিট ঘুমানো। দেখি বোঝা যাচ্ছে? না যাই হোক, আড়াইটায় 2:40 ঘুমাইছি, 40 সময় উঠে গেছি। তার ঘুম নাই। যাই হোক, এই বছর পরিশ্রম করুন কত ঘুমে? জি স্যার। তো এটাই আর কি। তো DRAM যেটা খেয়াল করে দেখেন, আপনার আলটিমেটলি ওই সেভ করে রাখতে পারবেন না। চিন্তা করে দেখেন, আগে যারা কাজ করতো কত কষ্ট করতো, মানে এক জায়গায় কাজ করতো সবাই, এই তুই ফাইলটা করছিস, ওকে শেষ, ফেলে ভাই আমি করবো, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন তো আলটিমেটলি আপডেট হতে হইতে মানে আপনার ফিক্সড মেমোরি আসলো, ফিক্সড মেমোরি আপনি সেভ করে রাখতে পারেন, আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, তো DRAM হলো কি ভোলাটাইল মেমোরি, এটা মনে রাখবেন, আপনারা পড়বেন ভোলাটাইল, নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরি মানে হলো কি আপনি কোনো কিছু এখানে পার্মানেন্ট ভাবে রাখতেছেন না। ফেসবুকে ডিপি আপলোড দেওয়ার মতো, পার্মানেন্ট কেউ ডিপি আপলোড দেয় না। কি করে? ওই পিকচার যে আপলোড দেয় সেটা টেম্পোরারি আপলোড দেয়। আসে না যে প্রোফাইল পিকচার হ্যাজ বিন আপডেটেড টেম্পোরারি, হ্যাঁ, এটা টেম্পোরারি ছিল, এখন দিকে ওটা আসে না, না এখন আর আসে না। ঠিক আছে, যাই হোক, ফেসবুক কমেন্টস করি তো মানে চেঞ্জ করছে অনেক আগে করে পিকচার। তো ওই ভোলাটাইল মেমোরি এরকম যে আপনার আপনি ফিক্সড রাখেন। এই জিনিসটা এই জন্য দরকার, খেয়াল করে দেখেন, যখন সে রাখবে না তখন পুরো আপনার কাজগুলো কঠিন হয়ে যাবে, আপনি কোনো কিছু ফিক্স করতে পারবেন না। এরপরে আপনার 64 কিলোবাইট DRAM আসলো, যেটা আপনার ভিডিও গেমস ইউজ করা হয়। এটা বেসিক এক্সাম্পল, যে টিভিতে ভিডিও গেমস খেলতাম না ছোটবেলায়,
কি হইতো একটা ক্যাসেট যখন থাকতো ওই গেমে কি ওই পার্টিকুলার গেমে চলতো না আরেকটা কি চলতো এখন আপনার পিসিতে কি করেন ফাইল সেভ থাকে গেম ওপেন করে খেলেন পিসিটা বন্ধ করে দেন আপনার পিসি কম্পিউটার অন করে তখন গেম চলে যায় কিন্তু টিভিতে অন করেন তো হবে না আপনার ওই সিডিটা মাস্ট থাকতে হবে যে ক্যাসেটটা দিয়ে আপনি খেলতেছেন সো ওটা হলো আপনার ডিরাম তো এইভাবে করে চিপসের গিয়ে আলটিমেটলি পার্সোনাল কম্পিউটারের সাথে 1GB RAM আসে আমরা যখন এটা ইউজ করি 16GB 8GB তখন 1GB মানে অনেক ইউজ মানে RAM কিন্তু 512 তখন মার খাবা আর কি 2005 সাল 8 সালে কথা বলতেছি ঠিক আছে দৌড়াবে একদম কম্পিউটার আমরা সেই ভাব ওকে এত বড় মনে হচ্ছে ট্যাবলের মতো মানে আমি আমার দুটো মাথা আর আপনি দুটো মাথা দুই চার মাথা মিলে একটা সাইজ এই দুটো মনিটর ঠিক আছে আর এখন দেখেন মনিটর সাইজ সেগুলো আলটিমেটলি সব ট্রানজিস্টরের রেগুলেশন আপডেট হচ্ছে জিনিস হ্যাঁ তো কম্পিউটার থেকে আলটিমেটলি আমরা কি পাইলাম মোবাইল ফোন পাইলাম নোকিয়া আম্পার মোবাইল যেটা আর কি সিডিসেল বাংলা ফোন যেটা স্যামসাং তো ওটা পরে আসে মোবাইল ফোন কথা বলছি তারপরে যে অ্যান্ড্রয়েডের কারণে হ্যালো হ্যালো করে কথা বলে 1 মিনিট 10 টাকা 20 টাকা কাটে দিল ঠিক আছে টেলিফোন আর এগুলো কি ইউজই করে না তারপরে আসলে স্মার্টফোন যেটা আমাদের সবচেয়ে বেশি কি আনস্মার্ট বানাইছে ঠিক আছে তো সবার পকেটে স্মার্টফোন তো আলটিমেটলি সবাই আলটিমেটলি আনস্মার্ট যাই হোক তো এই রেভলিউশনটা কিভাবে দেখেন এই যে 3 পা ঠ্যাং দেখতেছেন এই ঠ্যাং কমতে কমতে ছোট হয়ে গেছে বুঝতে পারছেন এখন 2010 থেকে প্রেজেন্ট পর্যন্ত প্রেজেন্ট মানে এটা ছিল 2018 সর্বোচ্চ 17-18 পর্যন্ত কিন্তু রেডিও থাকতো বা ফোন থাকতো এরপরে আর কোনো খবর নাই এখন 2018 থেকে যে প্রেজেন্ট এটা সাল 1940 হ্যাঁ তাহলে কয়টা ব্লক 1 2 3 4 5 6 7 8 9 নয়টা ব্লক হবে স্যার আসবো নয়টা ব্লক হবে হ্যাঁ এই 9টা ব্লকের যে ডিফারেন্স দেখেন তো এইখানে কি রেডিওর যে একটা ভাব ছিল বা ডায়োডের যে একটা রেভলিউশন ছিল সেটা মানে রেভলিউশনাইজ হইতে আপডেটেড হইতে কোথায় আসে বলো তো একদম পিছিয়ে একটা ফোনে চলে আসে এখন কিন্তু এই যে ম্যাক দেখতেছেন আমার ল্যাপটপ এখানে কিন্তু জিপিইউ নাই মানে জিপিইউ আছে কিন্তু জিপিইউটা নাই আমরা বুঝতে পারছেন জিপিইউ বেসিক্যালি এত বড় দামড়ার মতো একটা সাইজ যারা গেম খেলে এডিট করে তারা জানে এত বড় একটা জিপিইউ দেখতে বড় কম্পিউটারের সাথে লাগানো থাকে ওই জিনিসটাকে এখন জাস্ট এই ম্যাকবুক একটুতে নিয়ে আসছে একটু কেন চিপসেট রেগুলেশন যেটাকে আমরা বলি ভিএলএসএ আপনারা পড়বেন সাবজেক্ট আপনাদের আছে সামনে পড়বেন আপনারা সো এই যে ভিএলএসএ সাবজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হলো কি আপনারা এইখানে এমবেডেড সিস্টেম ডিজাইন করেন আপনার সার্কিটটাকে ছোট করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান একদম ন্যানোমিটার লেভেলে মানে ওটা আপনি দেখতে পারবেন না ঠিক আছে আপনার প্রসেসর কখন দেখছেন ইন্টেলের প্রসেসর রাইজেনের প্রসেসর কম্পিউটার খুলছেন কম্পিউটার কখন খুলছেন একটু ঠিক আছে ওটা দামি হলো 20,000 30,000 40,000 টাকা একটু একটা প্রসেসরের দাম ওখানে সব আছে ওইখানে আপনার আলটিমেটলি যতগুলো হলো কি ট্রানজিস্টর ওখানে বসানো হয় মানে মসফেট বলে আলটিমেটলি যে আপডেটেড ফেট গুলো আছে যা যা আছে বিজেপি আছে সব ওখানে আস্তে আস্তে ছোট ছোট বিজেপি বসানো যায় সরি ফেটের খেলা হ্যাঁ ফেট সি ফেট ছোট ছোট করে বসানো হয় তো ফেট থেকে আসলো ট্রানজিস্টর কনসেপ্ট থেকে না ট্রানজিস্টর কনসেপ্ট থেকে তারপর ফেট আসছে এভাবে করে আলটিমেটলি গ্র্যাজুয়ালি ডে বাই ডে আপনার এই ইলেকট্রনিক্স রেভলিউশন হয়েছে কিন্তু ইলেকট্রনিক্স যত রেভলিউশন হয়েছে রেডিও মামা কমতে কমতে একদম দাম নাই এখন মার্কেট তো রেডিও মানে রেয়ার এন্টিটিস বুঝতে পারছি আমি আমরা যখন প্রশ্ন করি যে রেডিও রেভলিউশন ইলেকট্রনিক্স পার চিপের রেভলিউশনের সাথে সাথে রেডিওর মার্কেট কেন ডাউন হয়ে গেছে ব্যাখ্যা করতে পারবেন 1940 থেকে 2018 যা যা সেগুলো না এত কিছু লেখার দরকার নেই আপনি 3 লাইনের অ্যান্সার দিবেন 3-4 লাইনে কি হবে একটা সময় রেভলিউশন ছিল ট্রানজিস্টর আসলো চিপসেটের ইলেকট্রনিক্স পার্ট হলো মানে রেভলিউশন হলো চিপসেট যত রেভলিউশন হচ্ছে সাইজ তত ছোট হচ্ছে ডে বাই ডে আমাদের জিনিসগুলো তত সহজ হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দেখেন বড় থেকে ছোট হয়ে গেছে তো আলটিমেটলি আমাদের যা যা আছে সব কিছু ছোট হয়ে যাচ্ছে তো রেডিওটা আলটিমেটলি ইন্টিগ্রেট হয়ে গেছে ফোনের মধ্যে এখন কেউ তো এক পকেটে রেডিও আর পকেটে ফোনে ঘুরবে না স্বাভাবিক তো ফোনের মধ্যে যেখানে সবকিছু পাওয়া যাচ্ছে আমি কেন এক পকেটে রেডিও বস্তার মতো কান্দে নিয়ে ঘুরে বেড়াবো তাই না তো আগের মতো তো না যে কাঁধের মতো রেডিও এভাবে ঘুরে বেড়াচ্ছে না আগে বহুত ঘুরতো রেডিও এভাবে করে দাদুরা কানে কাছে নিয়ে ঘুরতো ফোন যেহেতু আসছে আমি কেন ইউজ করবো ইভেন এখন ফোনে রেডিও নাই এখন ফোনে আপডেট ফোনে রেডিও নাই শুনে না তো
এই হলো যে রেভলিউশন। রেভলিউশনটা এই জন্য আসলো যে আলটিমেটলি আমার ভিএলএসআই যুগ যখন আসলো, ভিএলএসআই যুগের ফলে আমার চিপসেটের ইন্টিগ্রেশনের ফলে আমার এই রেডিও মার্কেটটা ডাউন হয়ে গেছে। রেডিও মানে রেডিও মানে বোঝাচ্ছে যে আমার যে শুরুর দিকে যে চিপসেটের যে রেভলিউশন, যে শুরুর দিকে যে আমার কোম্পানির রেভলিউশন, সেটা কোম্পানিটা একদম নাই হয়ে গেছে। ব্যাখ্যা নিতে হবে নিজের মতো করে। ইলেকট্রনিক পার্ট চিপসে পারছে, কিন্তু যেহেতু এটা উপলব্ধি করছে, তার মানে আমার সাইজ ছোট হয়ে গেছে। সাইজ ছোট মানে যে সার্কিটে রেডিও থাকতো ওটা এখন একটু হয়ে গেছে সার্কিটটা, মানে দেখাতে পারবো না। ওই সার্কিটটা আসতে মোবাইলে বসে দিচ্ছে, ঠিক আছে। আর ওই অ্যান্টিনা মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যান্টিনা থাকে, দেখবেন খুললে ওই মোবাইলের অ্যান্টিনাটাকে দিয়ে আপনি রেডিও অ্যান্টিনাতে কাজ করে। হ্যাঁ, আলটিমেটলি আপনার সলভ হয়ে গেল। আমি ক্যামেরা কোনো জিনিস নিয়ে বলবো, তাই না? তাহলে সাইজটা মেলে করতেছে, পয়েন্টটা মনে রাখবেন, সাইজ। তাহলে ইলেকট্রনিক চিপ, ঠিক আছে, সাইজ আর কি ভিএলএসআই, সাইজ, এই তিনটা পয়েন্টের বেসিস করে আপনি আর কি লিখতে পারবেন। ওকে, একটা দিয়ে দেন আপনার মধ্যে বড় করে নাম লিখবেন, আইডি লিখবেন, সেকশন লিখবেন। প্রশ্ন দিতে হবে না। market value. হ্যাঁ, all video goes down day by day. আপনার এক মিনিট সময় আছে। 1 মিনিট স্যার, এটা তো লিখি নাই স্যার। ইচ্ছা হলে লিখবেন। প্রশ্ন তুলে দরকার নাই। কেবল নাম লিখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা 1.5 মিনিট যান। আচ্ছা, বাকিটা লাইন করে আপনারা 1.5 মিনিট। প্রশ্ন লিখবেন না, প্রশ্ন লেখা লাগবে না। আমি যে প্রশ্ন লিখছি এটা জাস্ট আপনি 3-4 লাইনে নিজের মতো করে লেখেন। আমি যা বলেছি তার বাইরে কোনো কথা বলি না, ক্লাস একটু আগে বললাম কি কি আছে। আপনি মুখস্থ সাল লেখা লাগবে না, 1950 1960 কিছু লেখা লাগবে না। এই সালটা লিখবেন আর এই সালটা লিখবেন। আর কি লিখছি তা তো বললামই। আর বোর্ডে 3টা কিওয়ার্ড দেওয়াই আছে।
আচ্ছা, আপনারা মোবাইল ফোন ইউজ করতে পারেন, সমস্যা নেই। একটা অ্যান্সার হবে না, এটা তো ইনার দিতে দেন অ্যান্সার। খুব বেশি বড় লাগবে না, মানে 2-3 বার করে লিখলেই হবে। কোশ্চেনটা মুছে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি সামনের দিকে আগাচ্ছি। লেখা হয়েছে? তো আমি এখানে আর বেশি কিছু করাবো না, কারণ সলিড স্টেট ডিভাইসের যে বেসিক ট্রানজিস্টর সার্কিট জানেন আপনারা, কালেক্টর, এমিটার, বেস, সরি কালেক্টর, এমিটার, গেট। ওকে, তো বেসের জায়গায় আমরা কি ইউজ করতেছি? গেট ইউজ করতেছি না? দেখা হয় না এখনো? শেষ করে শোনা শেষ করে। ঠিক আছে, এটা চালানো এটা চালানো ওটা বল, ওইটা সুইং করে দেন। সুইং করে দেন না? সুইং করে দেন, সুইং করে দেন। সুইংটা একটু সার্ভিসিং করানোর পরে শুনে একটু সমস্যা হয়ে গেছে। ওটা বলছে ওরা একদম পারে। 28 দিয়েছি। আর তো পারে না। 30 দিয়ে দিলাম। দেন, দেন। মানে বন্ধ করলে আমার বেশি বন্ধ লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দেখেন, যারা মোবাইল দেখতেছেন বা এদিকে দেখতেছেন কোনো লাভ নাই, কারণ আমি অ্যান্সার বলেই দিচ্ছি এটা কি হবে। আচ্ছা, তো এখানে শর্কি ট্রানজিস্টর, জি থাইরিস্টর, প্র্যাকটিক্যাল পাওয়ার মসফেট, এটা আপনারা জানেন। বিজেটির একটা আপডেটেড ভার্সন, মানে পাওয়ার বিজেট যেটাকে বলা হয়, যেটা আমরা বিভিন্ন ড্রাইভার ইউজ করি, কনভার্টার ড্রাইভার ইউজ করি। কি বলতো, এই যে আইজিবিটি আর কি, এটা কি ইনসুলেটেড গেটেড সোলার ট্রানজিস্টর। তো এগুলো আর কি আমাদের আলটিমেটলি সলিড স্টেট ডিভাইস। আচ্ছা, তো এখানে বলা আছে দেখেন, IGBT is a power switching transistor which combines the advantages of MOSFETs and BJT for using power supply and motor control circuit. বুঝছেন? মোটর কন্ট্রোল ড্রাইভার সার্কিটের ক্ষেত্রে আমরা MOSFET BJT ইউজ করি, এটার কম্বিনেশন হলো IGBT। বুঝতে পারছেন? আচ্ছা, তো সলিড স্টেটের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা আসলে সলিড স্টেট বলতে কি বুঝি? এখন আসে সেই প্রশ্নটা। ম্যাটার ক্যান এক্সিস্ট ইন 3 মেইন স্টেজেস আর কি, 3 স্টেজ। একটা হলো সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। আমরা তো এখানে গ্যাস নিয়ে কথা বলতেছি না, আমরা এখানে লিকুইডের কথা বলতেছি না, আমরা আসলে সলিড ম্যাটার নিয়ে কথা বলতেছি। যেমন একটা মার্কার সলিড, হ্যাঁ, একটা তার সলিড, কাঠ সলিড, ঠিক আছে? তো এখানে কি হয়, electron are tightly packed particle and its shape the particles are not free to move around. এমন না যে হুট করে পার্টিকেলগুলো ধুমধাম করে মুভ করতে পারে। আমি যদি কাঠের পার্টিকেলের কথা বলি, একটা সলিড একটা কম্পোনেন্ট, আমি যদি কপারের কথা বলি, এমনি কিন্তু মুভ করতে পারবে না, আনলেস তাকে হলো গিয়ে আহিত করা হয়, তাই না, বা কোনো চার্জ আপ করা হয়। আচ্ছা,
তো এইখান থেকে আমাদের কনসেপ্টটা লাগবে, আর সলিড স্টেট ফিজিক্স থেকে শুধু ক্রিস্টালোগ্রাফি লাগবে। কারণ আমরা যে এলিমেন্টগুলো বললাম, এই যে 4 টাইপের এলিমেন্ট, লেখা বন্ধ করেন প্লিজ, লাস্ট চ্যাপ্টারে 4, এগুলো হলো সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, বুঝতে পারছেন? 12 আছে। এই টাইপের এদের দেখতে যেরকম, মানে আমার আপনার চেহারা আছে, তার চেহারা নাই, তাই না? ওদের চেহারা হলো ক্রিস্টালোগ্রাফি, বুঝতে পারছেন? মানে ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে আমরা ওদেরকে জাজ করব, এটা লাগবে। আর এখানে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা বললাম কি করব আর কি, আমরা এই যে ইন্ডিকেটর সার্কিট দেখব, ট্রানজিস্টর দেখব, ওকে? সুপার কন্ডাক্টিভিটি আমাদের কঠিন কিছু না, এখানে হলো একটা থ্রেশহোল্ড টেম্পারেচার থাকে টিসি। এই টেম্পারেচার থেকে যখন হলো যে একটা পিক পয়েন্ট বলে সে ধাপ করে ওঠা শুরু করে, রেজিস্ট্যান্স অ্যাক্সেস, মানে রেজিস্ট্যান্স যখন 0 থেকে বা নিয়ার অ্যাবাউট 0 হয়ে যায়, তখন টেম্পারেচারটা ধরা হয় 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। বুঝতেছেন? এত ডিগ্রি এত কম, এটা কি সম্ভব বাস্তবে? এই টেম্পারেচার দেখা যায় না। আমরা -40 মতো শুনছি, -50 মতো শুনছি, এটা তো বাস্তবে কখনো সম্ভব না। এটা হলো কি, হ্যাঁ হ্যাঁ, এন্ডোমেটিকে কি ভয়েস এরকম টেম্পারেচার? না এটা কখনো সম্ভব না, এটাকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়, ধরে নেওয়া হয় আর কি। তো যেহেতু ধরে নেওয়া হচ্ছে, তাহলে সুপার কন্ডাক্টিভিটি একটা হাইপোথিসিস, এটা বাস্তবে এক্সিস্ট করতেছে না, বাট এর মানে ক্যারেক্টারিস্টিক্সটা কারোর মধ্যে এক্সিস্ট করে। যেমন ধরেন আমরা বলি সে পাগল, ধরেন বলি সে পুরোপুরি পাগল, আর এটা কি বলি, যে বলি যে আরে মানে পাগল হয়ে গেছে, তার মানে পাগলের যে ভাবগুলো তার মধ্যে আর কি ধরা পড়ছে কিছুটা, হ্যাঁ? তো এরকম আর কি। যেমন হলো যে আমরা তো একদিনে আর চোর হয় না, একদিনে বড় ডাকাত হয় না, ছোট ছোট চুরি করে তারপরে সে বড় বড় নাম করা ব্র্যান্ডের চোর হয়, ব্র্যান্ডের ডাকাত হয়, একদিন আর হইতে পারে না, তাই না? আচ্ছা, তো এরকম আর কি সুপার কন্ডাক্টিভিটি হুট করে হয় না, যখন একটা এলিমেন্টের জিরো রেজিস্ট্যান্স কাছাকাছি যায়, অ্যাবসলিউট জিরো কাছাকাছি যায়, তখন হলো কি আপনার জিরো রেজিস্ট্যান্স কাছাকাছি যায়, তখন টেম্পারেচারটা অ্যাবসলিউট টেম্পারেচারে ধরা হয়। তো এই জন্যই যে আপরাইসটাকে ধরা হচ্ছে, এটা হলো যে আপনার আলটিমেট সুপার কন্ডাক্টিভিটি। The temperature at which electric resistance is zero is called the electric temperature. Sorry, critical temperature. Critical temperature থেকে আপনার যখন আলটিমেটলি উঠা শুরু করবে, সে একটা পিক পয়েন্টে গিয়ে আপনার সুপার কন্ডাক্টিভ মেটালের গ্রাফটা দিবে। আর সেম ভাবে যখন 0 কেলভিন থেকে এটা শুরু হবে, তখন এটা সুপার কন্ডাক্টিভ মেটাল। তার মানে কন্ডাক্টিভ মেটালের গ্রাফ হলো কি এটা, মানে সুপার কন্ডাক্টর, আর সুপার নন সুপার কন্ডাক্টরের মেটাল হলো কি এটা। বুঝতে পারছেন? এটা জাস্ট কনসেপ্ট তাকে দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে ইলেকট্রনিক ডিভাইস আছে, অপটোইলেকট্রনিক ডিভাইস আছে, হ্যাঁ, ট্রানজিস্টর, ডায়োড তো বললাম, তারপরে রাডার, লেজার, অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, হ্যাঁ, টিভি স্ক্রিন, এই যে অপটোইলেকট্রনিক ডিভাইস। আর অপটো মানে হলো কি আলো, আপনি যে টিভি দেখতেছেন এটা আলটিমেটলি এই ইলেকট্রনিক ডিভাইসের সাথে অপটো কানেক্টেড, অপটিক্যাল ফাইবার যেটা আপনার জেনে আসে। আচ্ছা, এইখানে হলো কি আলটিমেটলি সেমিকন্ডাক্টর খেলা। খেয়াল করে দেখেন, আমরা একটা তারের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হতে দেখছি, মোবাইল ফোন যারা ইউজ করছে তারা প্লিজ বন্ধ রাখেন। তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত দেখছি, ওকে? যখন আমরা তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়, কথা মানে কি, এর মধ্যে রেজিস্ট্যান্স কি হাই নাকি একদম লো? একদম লো না? আমি কি আমার কথা বুঝাতে পারছি? রেজিস্ট্যান্স মানে কি বলেন? বাধা লো মানে কি, কারেন্টের ফ্লো সবচেয়ে বেশি না? তার মানে সে কি ইন্ডাক্টর নাকি সরি কন্ডাক্টর নাকি ইনসুলেটর? কন্ডাক্টর, তার মানে সে মেটালস। আচ্ছা, এই তো ইনসুলেটর, কন্ডাক্টর, এর মধ্যে কি কারেন্ট পাস হবে? কেন হবে না? তার মানে কিছু একটা বাধা দিচ্ছে, তার মানে কি হ্যাজ দ্য হাইয়েস্ট রেজিস্ট্যান্স ভ্যালু অফ রেজিস্ট্যান্স। তার মানে এখানে আর এর মানটা অনেক বেশি না? আর এর মান যদি বেশি হয়, তার মানে কি সে আলটিমেটলি কি বলতে ইনসুলেটর না? ঠিক আছে, সে আলটিমেটলি ইনসুলেটর, তার মানে হাই রেজিস্টিভিটি। মানে একটা আর এর আমি যদি অ্যারো দিয়ে বুঝাই, তাহলে একটা লো একটা হাই। তাহলে সেমিকন্ডাক্টর কারা? তারা তো ইনসুলেটর না, তারা কন্ডাক্টরও না, তারা কি মাঝামাঝি না? তখন ইন্টারমিডিয়েট স্টেজে যদি আটটা থাকে, না এদিক না ওই দিক, ঠিক আছে? সোজা বাংলায় যদি বলি একটা ছেলে একটা মেয়ে, বাকিটা আপনারা বুঝে নেন, হ্যাঁ? ওই মাঝখানে হয়, এরা এদিকও না ওইদিকও না, একদম লোকে মজা করে গেছে, তার মানে সে লোকে ইন্টারমিডিয়েট স্টেজে আছে, স্পেশাল আর কি। তো আমি বলতে পারবো যে রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কোনটা ইন্ডাক্টর, কোনটা ক্যাপাসিটর, কোনটা কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর, ওকে? আচ্ছা, যদি বলতে পারেন তাহলে হলো গিয়ে আপনারা সুন্দর মতো করে এই কোশ্চেন অ্যান্সার দেন যে what is the significant variation of resistance in conductor, insulator and semiconductor? এই কোশ্চেন অ্যান্সার লেখেন। কোশ্চেনটা একটু বোঝার পরে আমি বুঝি না আসলে। এটা কি লিখবো স্যার?
What is the significant variation of resistance in terms of conductor, insulator and semiconductor? মানে রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশনটা কি? জাস্ট তিনটা অক্ষর লিখলে হবে, আর কে অ্যারো দিয়ে লিখলেই হবে, শব্দ লেখার দরকার নেই। আর দিয়ে অ্যারো দিয়ে দিলেই হবে, রেজিস্ট্যান্সটাকে লিখে দিলে হবে, আর দিয়ে অ্যারো দিলেও হবে। বোঝা নেই প্রশ্ন? বুঝতেই তো পারি না। কোনটা বোঝা নেই বলেন? ওইটা স্যার আবার একটু বড় কষ্ট আছে। আরে রেজিস্ট্যান্সের রোলটা কি, তার কাজটা কি, ভ্যারিয়েশনটা কি, কন্ডাক্টরের ক্ষেত্রে কি কাজ, ইনসুলেটরের ক্ষেত্রে কি কাজ, আর সেমিকন্ডাক্টরের কি কাজ? জি, what is the significant variation of resistance, রেজিস্ট্যান্সের মানে তাৎপর্যটা কি, ভ্যারিয়েশনের তাৎপর্যটা কি, in terms of মানে ক্ষেত্রে কন্ডাক্টর, ইন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর, এই তিনটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের তাৎপর্যটা কি? তিনটা শব্দে অ্যানসারটা লিখলেই হবে। আপনারা সব কিছু কেন এরকম কঠিন করেন আমি বুঝি না, সহজ জিনিস তো, বুঝে না? পাঁচ পেজ এক্সট্রা বাঁচা নেই, এক্সট্রা আছে তো মনে হয় একটাই ছিল। আচ্ছা ঠিক আছে, কেউ আবার এক্সট্রা পেজ দিয়েছেন নাকি? দুটা পেজ থাকার কথা, দেখি একটা আমি ঠিক আছে, স্যার রেজিস্ট্যান্স আবার রেজিস্টিভিটি করতে পারি না স্যার। একটা ভুল হইলো, মানে আপনার মতো আপনি আর দিয়ে বুঝান শেষ ঝামেলা তো। রেজিস্টিভিটি মানে হলো রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য, আর রেজিস্ট্যান্স হলো একটা নাম, বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স মানে হলো নাম, আর রেজিস্টিভিটি মানে হলো বাধা দেওয়া, বুঝতে পারছেন? এটা লিখলেই হলো, সমস্যা নেই। লিখছেন? আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি লেখা হয়ে গেলে একজন আপনি ওই যে সবার রোল নাম্বার লিখে কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, আপনি দিয়ে আসছেন, ওনাকে দিতে হবে খাতাগুলো। একটু কষ্ট করে একজন দায়িত্ব নিয়ে হ্যাঁ, খালি দোষ দিলেই তো হয়ে আপনি কি স্যার দায়িত্বটা আমি বসি সে নেবে, ওই সে দিয়ে করে সেজন্য গ্রাম করে লিখতে। আপনার শাস্তি ঠিক আছে, দেখেন সুন্দর করে লেখে, আপনারা হলো দিয়ে ওই আইডি গুলো লিখে দিয়ে আসবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ঠিক আছে, এই রোল নাম্বার যেন বেশি না হয়। আচ্ছা ভিডিওটা অফ করে দেন, তোমরা বলছো ভিডিও আমরা কি স্যার ক্লাস থেকে চালাবো।